রকম স্কোপগুলো যেগুলো আছে এগুলোকে ব্যবহার করে চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে আমাদের এটি করা উচিত। নাসিরউদ্দিন ইউসুফ, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু বিরতির পরে যেই জিনিসটা একটু জানতে চাইবো যে আমরা দুপুরবেলা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছ থেকে একটি তথ্য পেয়েছিলাম যে কিছুক্ষণের মধ্যেই একজন ম্যাজিস্ট্রেট এই বিষয়টি জানতে যাবে এবং আজকের মধ্যেই এই ব্যাপারটার সিদ্ধান্ত আমরা পেয়ে যাব, কিন্তু আসলে সেই কিছুক্ষণটা শেষ হয়নি। এখন এই যে বিষয়গুলি, এইগুলিও কোনোভাবে মানুষের মধ্যে যে কনফিউশন তৈরি করে, সেগুলি তৈরি করতেই উৎসাহিত করে কিনা, বা এরকম দায়িত্বশীল মানুষ যখন এরকম কথা বলে তখন মানুষের প্রত্যাশাটাও একটু বেড়ে যায় কিনা, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে ফিরে আসবে একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাসিরউদ্দিন ইউসুফ, যেটা জানতে চাচ্ছিলাম যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে বক্তব্য কিছুক্ষণের মধ্যেই ম্যাজিস্ট্রেট যাবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেট যাওয়ার কোনো খবর পাইনি, এটি আসলে কি প্রভাব ফেলেছে? আমিও শুনলাম টেলিভিশনের মারফত যে আজকে বৃহস্পতিবারের মধ্যেই তিনি মানে ক্ষমা চাওয়ার ব্যাপারটা বলতে হবে। এখন সংকটটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার বিভাগ, এটা জেল তার আন্ডারে, ফাঁসিটা সেখানে হবে, সুতরাং তার একটা দায়িত্ব আছে, ডেফিনেটলি উনি জানবেন। কিন্তু কথা হচ্ছে যে ওনার কথা শুনে এবং তারপরে সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখন রাত 10টা বেজে গেল, আমরা এখন পর্যন্ত জানি না যে উনি ক্ষমা চেয়েছেন কিনা, রাষ্ট্রপতির কাছে চাইতে আগ্রহ প্রকাশ করেছেন কিনা। উনি বলেছেন উনি ভাববেন। তো আমার কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেছেন আমার জানা নেই। এই কথাটা যদি সত্যি না হয় যে আজকের মধ্যে এটা হবে না, তাহলে ওনার বলা উচিত হয়নি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তো একটা দায়িত্ব, বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিশাল এবং একেবারেই সংশ্লিষ্ট। তাহলে উনি এমন কোন তথ্য জনগণকে দেবেন কেন যে আজকে বৃহস্পতিবারের মধ্যে ওনাকে চাইতে হবে? ঠিক আছে, যদি তাই হয় খুশি হব, কিন্তু তা তো হয়নি। এই যে লোককে আবার আপনি অপেক্ষা করালেন, এই অপেক্ষা করার জায়গাটা তৈরি হয় কিন্তু এইসব দায়িত্বশীল ব্যক্তির উচ্চারণের মধ্য দিয়ে, বক্তব্যের মধ্য দিয়ে। এই উচ্চারণগুলি কি করে একটা লোককে আশান্বিত করে বা হতাশাগ্রস্ত করে। আমি মনে করি যত কম কথা বলা যায় এসব ব্যাপারে তত ভালো। যারা দায়িত্বে আছেন, আমরা যারা দায়িত্বে নাই ঘুরে বেড়াই, তারা অনেক কথা বলবে, তারা তো কথা বলবেনি, কিন্তু কথাটা যাতে যথাযথ হয়, যেন আমার অপেক্ষা করতে না হয়, অথবা অপেক্ষার বিষয়টাও যথাযথ হয়, যে আমরা একরকমের। কারণ আমরা কিন্তু সত্যিকার অর্থেই আমরা কেউই জানি না। আমরা সবাই জানি যে একটা ফাঁসির নির্দেশনা আছে এবং এইটা কবে কিভাবে এক্সিকিউট করতে হবে এর কোনো সুনির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম নেই। সেই ক্ষেত্রে যারা এটার দায়িত্ব, কারণ এই আইনে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যে কার্যকরের দায়িত্ব সরকারের। তো যখন কার্যকরের দায়িত্ব সরকারের বলা আছে, তখন এটা তো সরকারকে আমাদেরকে বুঝাইতে হবে। কারণ আমরা তো এক অর্থে এই দেশের জনগণ এই মামলার সব মানুষই এই মামলার দিকে তাকিয়ে আছে, তাদের আগ্রহ কিন্তু এই মামলাটার মধ্যে আছে। ফলে এটা যে জনসম্পৃক্ততা আছে, সেই বিষয়টির কারণেই কিন্তু আজকে এত প্রশ্ন আসছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছিলাম আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সময়, রায়ে যে কথাটা আছে, সময়ের কথা নির্ধারণ করা আছে কি না? না, রায়ে এক্সিকিউশনের কোনো সময় নির্ধারণ করা নেই, এবং যেটা এইটা এক্সিকিউশনের ব্যাপারে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্টস 1973, সেখানেই শুধু বলা আছে যে এটা রায় কার্যকর করবে সরকার। ফলে অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, সাধারণ বিচারের ক্ষেত্রে যেটা হয় যে রায় কার্যকরের দায়িত্ব কিভাবে হবে সেটা আমরা জানি যে জেল কোডের মধ্যে থাকে। এই ক্ষেত্রে এটা না থাকার কারণেও কিন্তু কিছু কনফিউশন তৈরি হয়েছে, এবং সেই কনফিউশনটা দূর করার দায়িত্ব ছিল সরকারেরই। এবং বিশেষভাবে যদি বলেন, আমি মনে করি এটা অবশ্যই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীরই দায়িত্ব ছিল। আমরা এটা কিভাবে করব, আমাদের সামনে একটা কোড নেই, কিন্তু আমাদের সামনে দায়িত্ব আছে। সেক্ষেত্রে তা না হলে কি হয় যে মনে হয় যে জিনিসটা আরবিট্রারিলি হচ্ছে, সেই জিনিসটা এক ধরনের মানুষের মধ্যে মানে সব দিক থেকেই এইসব ব্যাপারে খুব অতি কথা চলছে, যেটা হওয়া উচিত না। মানে এই ব্যাপারটা এতই স্পর্শকাতর ব্যাপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনাকে তো এই সময় কোনো রকম কোনো মন্তব্য, মানে ওনার কাজটা শেষ না হওয়া পর্যন্ত কোনো রকম মন্তব্য করা উচিত বলে আমি মনে করি না। সেটি মানে আমাদের এই যেই অপেক্ষার হতাশাটা কিন্তু আমাদের মধ্যে, যেটা আমি প্রথমেও বলেছিলাম, এটা তৈরি হয়েছে এবং একদম দায়িত্বশীল পর্যায় থেকেই তৈরি হয়েছে। সেই জায়গাটাই আর একটা হতাশা তৈরি, সেটাই বলছি, সেটা আমাদের একেবারে অনুচিত। এবং আরেকটি কথা আপনাকে বলি,
সেটা খুবই জরুরি। সেটা হচ্ছে ধরেন আমাদের কিরকম অসহিষ্ণু হয়ে গেছে আমরা, সেটাও দেখার ব্যাপার আছে। প্রধান বিচারপতি ডিসমিস বলে রিভিউ খারিজ করলেন, তারপরে শুরু হলো যে কখন হবে, কয়েকজন কর্মকর্তা বলে কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু তাকে তো লিখতে হবে, তিনি তো লিখবেন, এবং আমরা জানি যে প্রায় 30 পৃষ্ঠার মতো একটি এসছে। তাহলে এই যে সময়টুক তারা নিয়েছেন প্রায় একদিন, এই একদিন কিন্তু যৌক্তিক সময়, কারণ এটা নিতে হবে তাদেরকে, একদিন না দুদিন কিছু বলার ছিল না আমাদের, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলে ওনারা হয়তো করেছেন। তো এই জায়গাগুলো যদি করতে দেয়া না হয়, এরকম একটি মৃত্যুদণ্ড দেওয়ার সময় তারা যদি প্রপারলি পুরো জিনিসটাকে না লেখেন, তাহলে তো এটি একটু অত্যন্ত বিতর্কিত ব্যাপার হবে পরে। সুতরাং আমি কিন্তু সময় দিতে রাজি আছি, কিন্তু কথা হচ্ছে এই কথাগুলো বলে বিভিন্ন দায়িত্ববান ব্যক্তিবর্গ আমাদেরকে তো এক ধরনের আশান্বিত করেন, দোদুল্যমানতায় ফেলেন, আশাহত করেন, তিনটাই করেন। কিন্তু কখনো আমরা খুব আশান্বিত হয়ে যাই, কখনো দোদুল্যমানতায় ভুগি, না হবে না মনে হয়, হচ্ছে মনে হয়, কিছু একটা ঘটেছে মনে হয়। আপনি বাজারে দেখেন, রাস্তায় কিন্তু এই আলোচনা, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ঘরে ঘরে, তাই না? তো এইটার থেকে মুক্তি পাওয়া উচিত, কারণ এটা খুব অসুস্থ করে দেয় শারীরিকভাবে, মানসিকভাবে। আপনার কাজকর্ম বন্ধ, কিন্তু আপনি রাস্তায় যান, এখন পানের দোকানে দাঁড়ান, রেডিও শুনছে যে কখন ফাঁসিটা হবে। আর এটা তো সর্বশেষ কি অবস্থায়, এটা কোন দিকে এগিয়েছে, আসলেই ম্যাজিস্ট্রেট গিয়েছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকেও কেন যায়নি ফোন করে মানুষ ও জিজ্ঞেস কি করে। করছে, তাকে পাঠায়নি, কে পাঠায়নি, এই যে আলোচনা, এটা তো থেমে থাকছে না, এটা শেষ হওয়া দরকার। এগুলি, এটা স্বাভাবিক নিয়মে কাজটা হচ্ছে, অস্বাভাবিক নিয়মে না। এটি আইন দ্বারা একটি মানে কার্যক্রম চলছে, যুদ্ধ অপরাধীদের বিচার বা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার, সেটি আইন দ্বারাই নিষ্পত্তি হবে। এখানে আবেগের কোনো জায়গা কিন্তু এই মুহূর্তে নাই। আর আমাদের, আমরা আদালত পর্যন্ত যাওয়া পর্যন্ত কিন্তু আবেগ, আদালতে কিন্তু যখন প্রসেস শুরু হলো তখন কিন্তু আর আবেগ কাজ করবে না, তখন আর আমাদের কিছু করার থাকে না। কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমরা খুব ভিজিলেন্ট থাকবো, আমরা খুব সচেতন থাকবো, সজাগ থাকবো, কি হচ্ছে অবশ্যই, দেখবো, অবশ্যই। কিন্তু এখানে আবেগ দ্বারা তাড়িত হয়ে কিছু করা যাবে না। আপনাকে বলি, আমরা দুই জায়গায় বিপদে আছি। ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি 2008-এর নির্বাচনের সময় বললেন ইশতেহারে যে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন। তিনি কিন্তু সেই কাজটি করেছেন, সংবিধান সংশোধন করেও কিন্তু করছেন। বিরাট ব্যাপার, বিরাট একটা দায়িত্ব নিয়ে তিনি কাজ করেছেন, অত্যন্ত সফল কাজ। কিন্তু গ্রাউন্ডে আপনি দেখেন যে আমরা তো গ্রাউন্ডেই একটা বিপদ করে রেখেছি, আমাদের সব লোক তৈরি না, আমরা যে যেমনি পাচ্ছি কথা বলছি। আদালত রায় দিয়েছে, সেটাও কার্যকর করতে আমাদের নানা রকম সংকট যাচ্ছে। আর আন্তর্জাতিকভাবে কিন্তু আপনি মিডিয়াগুলোকে দেখেন, আপনি গার্ডিয়ান থেকে শুরু করে আপনি আল জাজিরা, সিএনএন হয়ে আপনি বিভিন্ন চ্যানেলগুলো, পাকিস্তানি পত্রিকা, আরাবিয়ান পত্রিকা, ইউরোপের পত্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা, আপনি দেখবেন সেখানে বলছে ইসলামিস্ট লিডারদের ফাঁসি দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা সেখানে একটা নেগেটিভ জায়গায় রয়ে গেছি। এটা তো ইসলামিস্ট লিডারকে ফাঁসি দেওয়া হচ্ছে না বাংলাদেশের, এটা দেয়া হচ্ছে যুদ্ধ অপরাধী 1971 সালের মানবাধিকার লঙ্ঘনকারীদের ফাঁসি দেওয়া হচ্ছে বা দণ্ডাদেশ দেওয়া হচ্ছে। তবে বাচ্চু ভাই, এখানে আমি একটু যোগ করতে চাই, অন্তত এপি স্টাইল বুকে ইসলামিস্টটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। এবং হ্যাঁ, এপি স্টাইল বুক, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যে এপি স্টাইল বুকে এটা ইসলামিস্ট শব্দটা একটা নেগেটিভ শব্দ। আমাদের এখানে এই শব্দটার অর্থ ঠিক অতটা নেগেটিভ না, কিন্তু পশ্চিমা দুনিয়ায় এটা পুরোপুরি একটা নেগেটিভ ওয়ার্ড হিসেবে। আপনাকে বলি, এটা মুসলিম দেশগুলোতে, পপুলার দেশগুলোতে বা মুসলিম ইসলামিক কান্ট্রিগুলোতে এটা কি হবে, তারা ভাববে যে আমরা একটা ইসলামী নেতাকে ফাঁসি দিচ্ছি। ব্যাপারটা তো তা না। আমার কথা হচ্ছে একজন ক্রিমিনালকে এখানে দণ্ডাদেশ দেওয়া হয়েছে, অথবা একজন যুদ্ধ অপরাধী, একটা মানবাধিকার, এর মধ্যে কি আর ফাঁসি হয়নি বাংলাদেশে? তবে এটি ঠিক যে আমরা প্রজেক্ট করার ক্ষেত্রে যুদ্ধাপরাধিতা আন্তর্জাতিকভাবে এখানে একটু দুর্বলতা আমাদের আছে, এবং সেটা সরকারের দিক থেকে হোক, মিডিয়ার দিক থেকে হোক। অর্থাৎ এই যে ক্যাচওয়ার্ডটা যে ইসলামিস্টের চাইতে একজন যুদ্ধাপরাধী, ওয়ার ক্রাইম ক্রিমিনালস, সেই জিনিসটা আমরা আসলে দিতে পারিনি। এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু ওদের কিন্তু এক্সটার্নাল পাবলিসিটি ডিপার্টমেন্ট আছে, তাদের ওখানে বাজেট যা আছে দরকার হলে বাড়িয়ে দেন। অনেকে বলছে জামাত অনেক টাকা খরচ করে সাংবাদিকদের কিনে ফেলেছে, তো তোমরা সেভাবে লবিস্ট নিয়োগ করো, তোমাদের দায়িত্ব আছে, জাতি তোমাদেরকে দায়িত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তোমরা বলো সারা পৃথিবীকে যে না, এরা যুদ্ধ অপরাধী, এরা 71 সালে এই কাজগুলি করেছে। যে ছবিগুলো আমাদের পিছনে এখন আছে, এই ছবি আমি বলি, ওয়েস্টে আমার কিছুদিন আগে লন্ডনে 25শে মার্চ গত বছর আমার একটা বক্তৃতা ছিল রিসপেক্ট সেন্টারে, গেলে ছবিটা দেখানো হয়েছে এবং আমাকে ইনভাইট করেছিল টু স্পিক। আমি সেখানে বললাম, ইটস এ কনস্পিরেসি অফ সাইলেন্স অ্যাবাউট বাংলাদেশ জেনোসাইড, ইউ আর ইনভলভ ইন দ্যাট। ওই ইয়াং পার্লামেন্টে তাকায় আছে, তোমরা জড়িত আছে এটার সাথে। কারণ
আমাদের গণহত্যা নিয়ে 30 লক্ষ লোক মারা গেল, 2 লক্ষেরও বেশি নারী সম্বল হারালো। এখানকার বুদ্ধিজীবীদেরকে 1 থেকে 14 তারিখের মধ্যে চূড়ান্তভাবে তাদেরকে করা হলো, হত্যা করা হলো। সেই মানুষগুলোকে নিয়ে তোমাদের কোনো কথা নেই, কোনো তোমরা কিছু বলছো না। আমার কেন জানি মনে হয় আমরাও পারিনি প্রজেক্ট করতে। আপনি যেটা বললেন, আমাদের হয়তো সেই প্রজেকশন দুর্বল, আমরা আমাদের কজটাকে দাঁড় করতে পারিনি। আর হচ্ছে অন্য অন্য নেগেটিভ ক্যাম্পেইন তো আমাদের বিরুদ্ধে আছে, বাংলাদেশের বিরুদ্ধে একটা নেগেটিভ ক্যাম্পেইন সারাক্ষণই আছে। দেখেন আমাদের গণতন্ত্র নিয়ে তাদের আপত্তি আছে, আমাদের সবকিছু নিয়ে তাদের আপত্তি আছে, আমাদের যুদ্ধ অপরাধ নিয়ে তাদের আপত্তি আছে। কিন্তু চায়নায় কি হচ্ছে না প্রতিদিন ফাঁসি হচ্ছে না? প্রতিদিন ভারতে হচ্ছে না? আমেরিকায় আমেরিকায় হচ্ছে না? তো সেখানে কেন